বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। আশা করি তোমরা করোনা পরিস্থিতিতে বেশ ভালোই আছো। দীর্ঘদিন পরে দশম শ্রেণীর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আমরা চতুর্দশ অধ্যায়ে আলোচনা করব। অধ্যায়ের নামটা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তোমরা ইতিপূর্বেই জেনেছ, আমরা এর আগের অধ্যায়গুলো মোটামুটি শেষ করেছিলাম। এখন যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো আসলেই একটু পড়ে নিলেই হয়, কারণ এখানে কোনো গাণিতিক জ্যামিতিক কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু নেই, খুব সহজেই এটা শেষ করা যায়। তো তারপরেও আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই অধ্যায়টাকে মূলত দেখো তোমরা দুইটা পার্ট রয়েছে এই অধ্যায়টার। আমরা যদি এই পর্যন্ত চিন্তা করি তাহলে দেখো, একটি হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো এবং অন্যটি হচ্ছে সামাজিকীকরণ। যেহেতু এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে, আমরাও আমাদের আলোচনার সুবিধার জন্য এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরাও কি করব, দুইটা ক্লাসে এই অধ্যায়টাকে শেষ করব। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং বরাবরই আমি যে কথাটা বলি, তোমাদের প্রয়োজনীয় উপকরণগুলো তোমরা হাতের কাছে রাখতে পারো। খুব বেশি দরকার হবে না। আর হচ্ছে ক্লাস দেখতে হবে, নিয়মিত বুঝতে হবে। কিছু না বুঝলে সুযোগ রয়েছে তোমাদের কমেন্টস বক্সে জানানোর জন্য। যেহেতু তোমাদের ক্লাসটা অনেক বড় ক্লাস, দশম শ্রেণী, আশা করি তোমাদেরকে এত কিছু বলতে হবে না। তো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি। এখানে আমরা পরিবারের ভূমিকাটা কি প্রথমে একটু আলোচনা করব, পরিবার সম্পর্কে একটা ধারণা নিব, পরিবারের প্রকারভেদ এবং পরিবারের কার্যাবলী আলোচনা করব। পরিশেষে যদি সময় থাকে তাহলে আমরা গ্রাম এবং শহরের পরিবারের যে ভূমিকা রয়েছে সেগুলোর বিষয়ে দু চারটি কথা বলবো। পরিবার সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে। অর্থাৎ পরিবার হচ্ছে একটি সামাজিক সংগঠন, অর্থাৎ সমাজের একটি মৌল সংগঠন হচ্ছে পরিবার। আমরা একটু পিছন থেকে চিন্তা করতে চাচ্ছি। অর্থাৎ তুমি দেখো, আমরা যদি একজন ব্যক্তির কথা চিন্তা করি প্রথমত, হ্যাঁ, একজন এই ব্যক্তি থেকে কি হয়ে যায় বলো তো? কয়েকজন ব্যক্তি যখন একত্রে বসবাস করে, আমরা ছোটবেলা থেকেই একটা সংজ্ঞা পড়ে আসতেছি, মানে পরিবার কাকে বলে, সেটা কি? অর্থাৎ যেখানে কি করে বাবা মা সন্তান সন্ততি একসাথে মিলেমিশে বসবাস করে, সেটি হচ্ছে পরিবার। অর্থাৎ ব্যক্তি থেকে কি চলে আসে, ব্যক্তি থেকে পরিবারের ধারণা আসে, ঠিক কিনা? ব্যক্তি থেকে আসে পরিবার, এবং কতগুলো পরিবার যখন একসাথে বসবাস করে তখন কি হয়ে যায়? তখন একটি সমাজের সৃষ্টি হয়, ঠিক আছে? তখন একটি কি হয়? তখন সমাজ হয়। অর্থাৎ কয়েকজন ব্যক্তি মিলে হচ্ছে আমাদের পরিবার, এবং কয়েকটি পরিবার মিলে হচ্ছে, বা কতগুলো একগুচ্ছ পরিবার মিলে হচ্ছে আমাদের সমাজ। সুতরাং আমরা বলতেই পারি এই সমাজের একটি অংশ হচ্ছে এখানে কি? পরিবার, ঠিক আছে? আজকে আমাদের সেই আলোচনার বিষয়টি হচ্ছে পরিবার। পরিবার কিন্তু পৃথিবীতে তোমরা খেয়াল করে দেখতে পারবে যে প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় আসলে পরিবার রয়েছে, ঠিক আছে? আর পরিবারের মধ্যে একটি সম্পর্কের বন্ধন থাকে, খুব ধীরতার সাথে, খুব আন্তরিকতার সাথে প্রত্যেকটি পরিবার পরিচালিত হয়, ঠিক আছে? সেখানে হয়তো কোনো একজন উপার্জনক্ষম ব্যক্তি কি করেন, উপার্জন করে সবাইকে কিভাবে মেনটেন করতে হবে সে কাজগুলো করে থাকেন। তো পরিবারের মধ্যে আমাদের অনেক কিছু শেখা থাকে। একটি ছোট বাচ্চা, একটি শিশু জন্ম নেওয়ার পরেই পরিবার থেকে শিক্ষা লাভ করতে শুরু করে এবং তার সামাজিকীকরণ ধীরে ধীরে শুরু হতে থাকে, এবং একটি জীবনব্যাপী প্রক্রিয়া, একটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিবারের যে প্রক্রিয়া, সামাজিকীকরণ, পরিবার থেকে শিক্ষার বিষয়, হ্যাঁ, এই বিষয়গুলো একজন শিশু শিখে থাকে। তো দেখো, তাহলে প্রথমে যে বিষয়টা আমরা বললাম সেটা হচ্ছে পরিবার হচ্ছে সমাজের একটি অংশ, একটি মূল সংগঠন। এখানে সবাই কি করে একত্রবদ্ধ হয়ে মিলেমিশে সবার সুযোগ সুবিধা দেখে বসবাস করে, ঠিক আছে? এখান থেকে কিছু শিক্ষার বিষয় রয়েছে, এবং একটা শিশু শুরু থেকে অর্থাৎ পরিবার থেকে প্রথম শিক্ষাটা লাভ করে। এখন দেখো, আমরা যদি পরিবার সম্পর্কে আরেকটু বলতে চাই তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ পরিবারটা এমন হবে, মূলত আসলে পরিবারের কন্ডিশন হচ্ছে বিবাহের মাধ্যমে মানুষ পরিবার গঠন করে, ঠিক আছে? এটা সামাজিকভাবে স্বীকৃত হতে হবে। এখানে যদি বিবাহের মাধ্যমে যদি তোমার করা হয়, মনে করো বিবাহের
বিবাহ হচ্ছে পরিবার গঠনের মূল শর্ত। এখানে তুমি পরিবার যদি গঠন করতে চাই কেউ, ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হবে, তাকে বিয়ে করতে হবে, তাই না? অর্থাৎ এখানে বিবাহটাই হচ্ছে, এই বিবাহটাই হবে আমাদের পরিবার গঠনের মূল শর্ত। অর্থাৎ পরিবার গঠনের মূল শর্ত হচ্ছে কি, বিবাহ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সেটা কি হতে হবে আবার, এটা হচ্ছে কন্ডিশন, এবং সেটা সামাজিকভাবে স্বীকৃত হতে হবে। সেটা হতে হবে সামাজিকভাবে স্বীকৃত। হ্যাঁ, সামাজিকভাবে স্বীকৃত হলেই সেটা কি হবে, একটি পরিবার হয়ে যাবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে তোমার যেহেতু বিবাহের মাধ্যমে আমাদের পরিবার গঠন হলো এবং এটা সামাজিকভাবে স্বীকৃত হলো, তাহলে কি হয়ে যাবে, ওইখান থেকেই পরিবারের সূচনাটা হবে, ঠিক আছে। এখন একটি পরিবারে মূলত একটি পরিবারে কি থাকে, একটি পরিবারে থাকে স্বামী স্ত্রী তো থাকবেই, ঠিক আছে। এখানে স্বামী স্ত্রী থাকে, সন্তান সন্ততি, ঠিক আছে। সন্তান এখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ পরিবার গঠন করা হলে স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবার গঠিত হয়, এবং সেখানে একজন সন্তান বা একাধিক সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। পরিবার আদিম সমাজেও পরিবার ছিল, কিন্তু সেটা কি ছিল, সেটা ছিল বিবাহ বহির্ভূত। সেক্ষেত্রে বিবাহের এই প্রচলিত যে প্রথাটা সেটা ছিল না, কিন্তু কি ছিল, তারপরেও কি করছে, স্বামী স্ত্রীর মাধ্যমে মূলত পরিবার গঠিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ পরিবার কোনো নতুন কোনো ধারণা নয়, এটি আদিম সমাজ থেকে চলে আসছে। হ্যাঁ, একটি পরিবারে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে মূলত সামাজিকভাবে পরিবার শুরু হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। তো মোটামুটি ভাবে আমরা পরিবার সম্পর্কে একটু ধারণা নিলাম যে পরিবার হতে হলে কি হতে হবে। প্রথম শর্ত হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে পরিবার শুরু হয় এবং কি হতে থাকে, সেখানে একটি সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে সেটা জীবনব্যাপী চলতে থাকে, ঠিক আছে। তো দেখো, এখন যদি আমরা পরিবারের প্রকারভেদ নিয়ে কথা বলি, তাহলে দেখো এখানে পরিবারের প্রকারভেদ বিভিন্ন দেশ, সমাজ, অঞ্চল এবং অর্থাৎ বিভিন্ন প্রেক্ষিতে পরিবারকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। আমরা পরিবারের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। দেখো আমি একটু লিখে দিচ্ছি এখানে, পরিবারের প্রকারভেদ। অর্থাৎ আমি বললাম তোমাদেরকে যে বিভিন্ন ভাবে পরিবারকে শ্রেণীবিন্যাস করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে যে বিষয়টা বলা হয়ে থাকে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। আমি একটু লিখে দিব কথাগুলি। হ্যাঁ, তোমাদের বইতে যদিও লেখা আছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। দেখো, এই স্বামী স্ত্রীর সংখ্যার উপর নির্ভর করবে পরিবার আসলে কয় ধরনের হয়ে থাকে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার এক পত্নী পরিবার, আরেকটি হচ্ছে তোমার বহুপত্নী পরিবার, আরেকটি হচ্ছে তোমার বহুপতি পরিবার। এখন এই বিষয়টা তোমরা হয়তো জানো, আগে থেকে জানো, ঠিক আছে। এখানে পত্নী বলতে কি বোঝানো হয়েছে, পত্নী বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে, আর পতি বলতে কাকে বোঝানো হয়েছে, স্বামীকে বোঝানো হয়েছে, তাই না। এখন তুমি এখানে দেখো, স্পষ্ট কথাগুলোর মধ্যে বোঝা যাচ্ছে এক পত্নী পরিবারটা আসলে কোন ধরনের পরিবার। অর্থাৎ যে পরিবারে কি থাকে, একজন স্বামীর একজনই মাত্র স্ত্রী থাকে, অর্থাৎ একজন স্বামী এবং একজন স্ত্রীর ভিত্তিতে যে পরিবারটা গঠিত হয় সেটাকে বলা হয় এক পত্নী পরিবার। পৃথিবীতে অধিকাংশ পরিবারে আসলে এক পত্নী পরিবার, ঠিক আছে। তো এই এক পত্নী পরিবারটি একটি স্ট্যান্ডার্ড পরিবার ধরা হয়, একটি আদর্শ পরিবার ধরা হয়। এই পরিবারে সদস্যদের মধ্যে খুব বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ঠিক আছে। এবং এটি সারা বিশ্বেই একটি জনপ্রিয় পরিবার পদ্ধতি বলা চলে, ঠিক আছে। এক্ষেত্রে স্বামী স্ত্রীর সংখ্যা অর্থাৎ একজন স্বামী একজন স্ত্রী থাকে, এদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ঝগড়া বিবাদ কম হয়, ঠিক আছে। ওভারঅল এই পরিবারটি সারা বিশ্বে খুব জনপ্রিয় এবং আমাদের বাংলাদেশেও প্রচলিত রয়েছে, ঠিক আছে। এখন দেখো, বহুপত্নী পরিবারের কথা যদি বলা হয়, এখন দেখো বলা হয়েছে পত্নী মানে স্ত্রী, তার মানে কি থাকবে, বহুপত্নী মানে কি, অনেক বেশি পত্নী, তাই না। অর্থাৎ হাজবেন্ড থাকবে একজন আর একাধিক স্ত্রী থাকবে, ঠিক আছে।
অর্থাৎ একজন পুরুষের যখন একাধিক স্ত্রী থাকে এরকম গঠন কাঠামো নিয়ে যে পরিবার গঠিত হয় সেটাকে আমরা কি বলবো, বহুপত্নী পরিবার বলবো। ঠিক আছে, তো সাধারণত মুসলিম সমাজে এই ধরনের পরিবার দেখা যায় এবং বিভিন্ন জায়গায় এই ধরনের পরিবার রয়েছে, বিভিন্ন উপজাতির মধ্যেও এই ধরনের পরিবার দেখা যায়। অর্থাৎ একজন মাত্র কি থাকবে, হাজবেন্ড থাকবে এবং একাধিক কি থাকবে, স্ত্রী থাকবে। কিন্তু মূলত আমরা একটা বিষয়ের সাথে খুব বেশি পরিচিত না, সেটা হচ্ছে এই সমস্ত পরিবার কিন্তু আসলে খুব বেশি স্ট্যান্ডার্ড না। এই সমস্ত পরিবারে দেখা যায় যে একটা সামাজিক কলহ লেগে থাকে, অর্থাৎ স্বামী হচ্ছে একজন, স্ত্রী হচ্ছে একাধিক। সেক্ষেত্রে কি হবে না, স্ত্রীদের মধ্যে খুব বেশি বনিবনা হয় না। ঠিক আছে, কিন্তু এই পরিবার কাঠামো সমাজে প্রচলিত রয়েছে। এখন যদি আমরা দেখো একটু বহুপতি পরিবারের কথা বলি, আমরা নর্মালি এক পত্নী পরিবার এবং বহুপতি পরিবারের সাথে পরিচিত রয়েছে, কিন্তু আসলে আমরা এই বহুপতি পরিবারের সাথে অর্থাৎ বহুপত্নী পরিবারের সাথে পরিচিত থাকলেও বহুপতি পরিবারের সাথে আমরা পরিচিত নই, কারণ এটা আমরা খুব বেশি দেখি না। এখানে দেখো বহুপতি বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ একজন স্ত্রী থাকবে। এক্ষেত্রে স্ত্রী হচ্ছে একজন, ঠিক আছে, স্ত্রী হলো একজন কিন্তু স্বামী হলো একাধিক। স্বামী কেমন, একাধিক। ঠিক আছে, সাধারণত কি হয় না, আমাদের সমাজে আমরা এই ধরনের পরিবার দেখে থাকি না, অর্থাৎ একজন স্ত্রীর একাধিক স্বামী থাকবে এরকম পরিবার নর্মালি আমরা দেখি না। তবে এক সময় শোনা যায় যে তিব্বতে নাকি এ ধরনের পরিবার বিদ্যমান ছিল এবং ভারতের কিছু কিছু জায়গায়, ঠিক আছে, মালাগড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে এই পরিবার দেখা যায়। অর্থাৎ একজন মাত্র স্ত্রী থাকবে কিন্তু স্বামী থাকবে অনেক। বাংলাদেশে এরকম পরিবার নর্মালি তোমরা দেখো না, এবং বাংলাদেশে এরকম পরিবারের প্রচলন খুব কম রয়েছে, নেই বললেই চলে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে আমরা পরিবার দেখলাম, এক পত্নী পরিবার, তোমরা বুঝেছো একজন স্ত্রী থাকবে একজন স্বামী থাকবে। বহুপতি হচ্ছে এখানে বহুপত্নী হচ্ছে একজন স্বামী থাকবে স্ত্রী থাকবে, বেশ অসংখ্য থাকতে পারে, অসংখ্য বলতে একাধিক থাকে। ঠিক আছে, আর বহুপতি হচ্ছে একজন স্ত্রীর বেশ অনেকগুলো স্বামী থাকে। ঠিক আছে, এখন যদি আমরা কর্তৃত্বের ভিত্তিতে পরিবার চিন্তা করি, দেখো কর্তৃত্বের ভিত্তিতে এখানে কর্তৃত্বটা দেখবো আমরা কার কর্তৃত্বটা বেশি রয়েছে। ঠিক আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে 2 নম্বর লিখে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমার কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। ঠিক আছে, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, আমি আর এখানে লিখলাম না, জায়গা টান দিয়ে দিলাম। দেখো আর এখানে হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারটা কেমন হবে। নর্মালি এই কর্তৃত্বের ভিত্তিতে পরিবারটাকে 2 ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে তোমার পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক। ঠিক আছে, আরেকটি হচ্ছে তোমার মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক। ঠিক আছে, দেখো অর্থাৎ এখানে পরিবারে একজন ব্যক্তির কর্তৃত্বের উপর নির্ভর করে, যেহেতু পরিবারে স্বামী এবং স্ত্রী মুখ্য ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে যদি পরিবারটিতে অর্থাৎ যে পরিবারে, ঠিক আছে, পিতার কর্তৃত্ব বিরাজ করে, অর্থাৎ একজন পিতাই কি করে, পরিবারের সবকিছু মেনটেন করে, আয় রোজগার থেকে শুরু করে যাবতীয় সবকিছু মেনটেন করে, সেই ক্ষেত্রে ওই পরিবারটাকে আমরা বলবো কি, পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবার, অর্থাৎ পিতাই মুখ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে স্ত্রীর ভূমিকাটা প্রায় নিষ্ক্রিয় থাকে। আমাদের বাংলাদেশে অধিকাংশ সমাজে আগে দেখা যেত যে পিতৃপ্রধান পরিবার, অর্থাৎ পিতার কর্তৃত্বটা বেশি, কিন্তু বর্তমানে আসলেই আগের মতো সমাজ ব্যবস্থা নেই। এখন নারীরাও পুরুষের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই, নারীরাও কি করছে, এখন বিভিন্ন ধরনের পেশায় অংশগ্রহণ করছে। সেই ক্ষেত্রে এখন কিন্তু আসলে নারীদের ভূমিকা পরিবারে রয়েছে। ঠিক আছে, আর দেখো মাতৃপ্রধান পরিবারে হচ্ছে কি বোঝাই যাচ্ছে, এখানে কি হবে, মাতাই হচ্ছে প্রধান, মায়ের ভূমিকাটা সবচেয়ে বেশি। অর্থাৎ মা কি করবে, সেক্ষেত্রে যাবতীয় সবকিছু মেনটেন করবে, সন্তান সন্ততির দেখাশোনা থেকে শুরু করে আয় রোজগার যাবতীয় সবকিছু করে থাকে। বিশেষ করে এই সময় এই আমাদের বাংলাদেশে যে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, গারো, খাসিয়া, ওদের মধ্যে এই ধরনের পরিবার দেখা যায় নর্মালি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের। আসলে নর্মালি এখানে এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি এমসিকিউ আসে পরীক্ষাতে যে আসলে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় প্রকার, স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে কয় প্রকার, সেক্ষেত্রে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়, খুব সাবধান আমাদেরকে পড়তে হবে। আর অনেক সময় 1 নম্বরের জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয় সেখানে বলা হয়ে থাকে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে, অথবা মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে। এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে, এখন দেখো আরেক ধরনের পরিবার রয়েছে বাংলাদেশে, এখানে বিভিন্ন ধরনের পরিবার নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার। আমি যদি একটু লিখে দেই, ঠিক আছে, আকারের ভিত্তিতে,
অর্থাৎ পরিবারের আকারটা কেমন হবে, এটা কতটুকু বড় বা ছোট হবে, সেই আকারের উপর ভিত্তি করে আবার পরিবারকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি ভাগে, 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার একক বা অনুপরিবার, ঠিক আছে। আরেকটি হচ্ছে তোমার যৌথ পরিবার, এবং আরেকটি হচ্ছে তোমার বর্ধিত পরিবার। অনেক বেশি আলোচনা, আমি একটু ছোট করে বলে দেবো, তোমাদেরকে এর মধ্যে বুঝে নিতে হবে। দেখো এখানে একক বা অনুপরিবারের কথা বলা হয়েছে। এই পরিবারটা এই পরিবারে যেহেতু আমাদেরকে বলা হয়েছে এখানে আকারটা কেমন হবে, আকারটা খুব ছোট হয়ে থাকে। অর্থাৎ এখানে কি থাকবে, নর্মালি এখানে স্বামী থাকে এবং স্ত্রী থাকে। আমি প্রথমে বলেছি স্বামী স্ত্রী হচ্ছে পরিবারের মূল চালিকা শক্তি, ওনারা তো থাকবে। সে সাথে কি থাকবে, সে সাথে এখানে থাকে অবিবাহিত, হ্যাঁ, সন্তান সন্ততি, অবিবাহিত সন্তানেরা থাকে, সন্তান সন্ততি, ঠিক আছে। অর্থাৎ স্বামী স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের নিয়ে যে পরিবারটি গঠিত হয় সেটি একক বা অনুপরিবার, ঠিক আছে। এই একক বা অনুপরিবার সাধারণত শহরে বেশি দেখা যায়, গ্রামে তুলনামূলকভাবে এ ধরনের পরিবার আর নেই বললেই চলে, বা আছে ধীরে ধীরে। আবার অনেকে আগ্রহী হচ্ছে এ ধরনের পরিবার গঠনের জন্য। তো সাধারণত আমরা এই ধরনের পরিবার শহরে দেখে থাকি। অর্থাৎ এখানে কি থাকবে, স্বামী এবং স্ত্রী থাকবে এবং পাশাপাশি অবিবাহিত সন্তান থাকবে, ঠিক আছে। আবার বিবাহিত সন্তান হয়ে গেলে কিন্তু আবার সেটা পরিবারটা আবার একটু বড় হয়ে যাবে, অর্থাৎ পরিবারের আকারটা বড় হয়ে যাবে, আয়তনটা বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো যৌথ পরিবার, যৌথ পরিবার সমাজে খুব বেশি প্রচলিত ছিল একটা সময়ে, ঠিক আছে। এখন যৌথ পরিবার ভেঙে কি হচ্ছে, যৌথ পরিবারগুলো ভেঙে আসলে একক পরিবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যৌথ পরিবারের মধ্যে কি থাকে, এখানে দেখবা স্বামী স্ত্রী, অর্থাৎ দাদা দাদি, চাচা চাচি সবাই মিলে একটা বিশাল পরিবার, ঠিক আছে। একটা বিশাল হাড়ির মধ্যে রান্না করা হয়, ঠিক আছে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে, মনে হচ্ছে প্রতিদিন একটা বিবাহের অনুষ্ঠানের মতো আর কি, ঠিক আছে। অর্থাৎ বিশাল একটা বড় পরিবার, যৌথ পরিবার, ঠিক আছে। এখানে যৌথ পরিবারটা ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে। হ্যাঁ, নর্মালি এই পরিবারগুলো গ্রামে দেখা যায়, অনেক বেশি বড় পরিবার থাকে। একই পরিবারে চাচা চাচি, বাবা মা, সন্তান সন্ততি, আর অনেক বিবাহিত সন্তান সন্ততিরাও এই পরিবারের অংশ, ঠিক আছে। এই পরিবারগুলো 2 পুরুষ বা 3 পুরুষ, কয়েক পুরুষ যাবত এটা চলতে থাকতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। পর্যায়ক্রমে এটি চলতে থাকে আর কি, ঠিক আছে। অর্থাৎ একক পরিবার একটি ক্ষুদ্র ধারণা, যৌথ পরিবার হচ্ছে একটি বড় ধারণা। একক যৌথ পরিবারগুলো ভেঙে বর্তমানে কি হচ্ছে, ছোট ছোট পরিবার হচ্ছে, অর্থাৎ একক বড় পরিবার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। দেখো আর যদি বর্ধিত পরিবার বলি তাহলে কি হবে, এই পরিবারটা হচ্ছে এই যৌথ পরিবারের চেয়েও বড় হয়। অর্থাৎ এক্ষেত্রে কেমন হয় বিষয়টা, এখানে অর্থাৎ স্বামীকুল বা স্ত্রীকুল, এখানে কথাটা একটু বুঝতে হবে। অর্থাৎ স্বামীর পরিবারের অনেক সদস্যই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্থাৎ স্বামীর দিক থেকে স্বামীর পরিবারের যারা আছে তারা এই পরিবারের অন্তর্ভুক্ত হবে। আবার যদি এমনও হতে পারে যে স্ত্রীর পরিবারের, অর্থাৎ স্ত্রীকুল, স্ত্রীদের ফ্যামিলির অনেকে এই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ একটা বিশাল ফ্যামিলি বোঝা যায়, এটাকে বলা হয় বর্ধিত পরিবার, ঠিক আছে। আবার এমনও হতে পারে স্বামী স্ত্রী 2 কুলের পরিবার নিয়েই কি হয়ে যাবে, একটি পরিবার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আকারের ভিত্তিতে আমরা পরিবারকে সাধারণত 3টা ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে একক বা অনুপরিবার, তোমরা বোঝো, সেক্ষেত্রে কি থাকবে, স্বামী স্ত্রী থাকবে এবং অবিবাহিত সন্তানরা থাকবে। যৌথ পরিবারের মধ্যে কি থাকে, অর্থাৎ দাদা দাদি, চাচা চাচি, সে সাথে স্বামী স্ত্রী এবং বিবাহিত সন্তানরাও থাকতে পারে। আর বর্ধিত পরিবারের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে স্বামীর পক্ষের লোকজন থাকতে পারে, স্ত্রী পক্ষ অথবা উভয় পক্ষের লোকজন নিয়ে এই পরিবারটি গঠিত হয়, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হবে। আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে 3 ধরনের। এই পরিবারগুলোর প্রকারভেদ এবং প্রত্যেকটি পরিবার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার, তাহলে একটু এদিক থেকে লিখে দিচ্ছি, দেখো। অর্থাৎ বংশমর্যাদা, হ্যাঁ, বংশমর্যাদা ও সম্পত্তির, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার, উত্তরাধিকারের ভিত্তিতে, হ্যাঁ, উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। দেখো এক্ষেত্রে বংশমর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারটাকে 2টা ভাগে ভাগ করে হচ্ছে। একটি হচ্ছে পিতৃসূত্রীয়, ঠিক আছে, একটি হচ্ছে তোমার পিতৃসূত্রীয় এবং
অন্যটি হচ্ছে মাতৃসূত্রীয়। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে বংশমর্যাদা। আগে একটু এই কথাটুকু আলোচনা করে নেই। অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কিন্তু বংশের একটা বিষয় থাকে। অনেকে হয় কি তোমার বাবার বংশ পরিচয়ে বেড়ে ওঠে, ঠিক আছে, আবার অনেক কি হয় মায়ের বংশ পরিচয়ে বেড়ে ওঠে। এরকম অনেক কিছু তোমরা দেখতে পারবে। যদি মনে করো যে দেখা গেল যে বাবার বংশের নাম হচ্ছে তোমার কথার কথা মন্ডল, ঠিক আছে, তাহলে দেখবে বাবার যে সন্তানগুলো যদি বাবার পরিচয়ে বড় হয়, বাবার বংশমর্যাদায় বড় হয়ে থাকে, তাহলে দেখবে তার নামের পাশে লেখা থাকবে মন্ডল, অমুক মন্ডল, তমুক মন্ডল, এরকম কিছু একটা। আর যদি বংশমর্যাদা মায়ের ভিত্তিতে হয়ে থাকে, মাকে কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মনে করো যে অর্থাৎ মায়ের যে বংশটা রয়েছে, ঠিক আছে, মায়ের বংশের ভিত্তিতে মাকে কেন্দ্র করে ওই বংশটা, ওই বংশমর্যাদার প্রেক্ষিতে সন্তানটা বড় হবে, অর্থাৎ মায়ের পরিচয় বড় হবে। ঠিক আছে, এখন দেখো, এখন আসে সম্পত্তির উত্তরাধিকার বিষয়টা কি। অর্থাৎ বাবা মায়ের অবর্তমানে সম্পত্তির মালিক কি হবে, এটি হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সাধারণত যদি এমন হয়ে থাকে কোনো কোনো পরিবারে বাবা মায়ের অবর্তমানে সম্পত্তির উত্তরাধিকার হয়, কি হয়, পিতার সম্পত্তির উত্তরাধিকার যদি হয়, পিতার সম্পত্তির ভিত্তিতে হলে সেটা হবে পিতৃসূত্রীয়। আর যদি সম্পত্তি মাতার সম্পত্তির ভিত্তিতে হয় তাহলে হবে মাতৃসূত্রীয়। ঠিক আছে, ওই যে বললাম না তোমাদের বাংলাদেশে এমন কিছু পরিবার রয়েছে, বাংলাদেশের এমন কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, উপজাতি রয়েছে, যাদের সমুদয় সম্পত্তির মালিক দেখা গেছে এমন, অর্থাৎ মার মা সম্ভবত, ঠিক আছে, ওদের সমাজে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান, অর্থাৎ সবচেয়ে ছোট সন্তান, সেই সমুদয় সম্পত্তির মালিক হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে মাতৃসূত্রীয় বিষয়টা দেখা যাচ্ছে। কিন্তু নর্মালি আমাদের বাংলাদেশে, ঠিক আছে, পিতৃসূত্রীয়, অর্থাৎ পিতার সম্পত্তিকে সন্তানদের মধ্যে বন্টন করা হয়। এজন্য বলা হয়েছে বংশমর্যাদা, ওই যে তোমাদেরকে বললাম যে পিতার বংশ পরিচয় বড় হয়ে যায় এবং মাতার বংশ পরিচয় অনেক সময় বড় হয়, এবং সেই সাথে সম্পত্তির উত্তরাধিকারের বিষয়টি পিতৃসূত্রীয় হতে পারে, আবার মাতৃসূত্রীয় হতে পারে। ঠিক আছে, এখন দেখো বিবাহোত্তর, ঠিক আছে, দেখো বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে তোমার পরিবারকে কয়টা ভাগ করা হয়েছে। দেখো এখানে অর্থাৎ বিবাহোত্তর বলতে এখানে বোঝানো হয়েছে বিবাহের পরে। ঠিক আছে, বিবাহের পরে স্বামী স্ত্রী কোথায় বাস করবে, অর্থাৎ বিবাহোত্তর যে পরিবারটা গঠন করা হয়, বিবাহের পরে সন্তান অর্থাৎ স্বামী স্ত্রী কোথায় বাস করবে সেই বসবাসের উপর ভিত্তি করে আবার কি করা হয়েছে, এই পরিবার কাঠামোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার পিতৃবাস, মাতৃবাস এবং নয়াবাস। দেখো এখানে বলা হয়েছে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে বললাম। একটি হচ্ছে পিতৃবাস, হ্যাঁ, আরেকটি হচ্ছে তোমার মাতৃবাস, আরেকটি হচ্ছে নয়াবাস। আমি তোমাদেরকে আগেই বলেছি, আজকে ক্লাসের প্রথমেই বলেছি, আসলে খুব বেশি কঠিন বিষয় এখানে নেই। এখানে জাস্ট এক কথার মধ্যে উত্তরগুলো পাওয়া যাচ্ছে। কথা তুমি একটু চিন্তা করে দেখো, আমরা যদি পিতৃবাসের কথা চিন্তা করি, অর্থাৎ বিবাহোত্তর বলা হয়েছে বিবাহের পরে স্বামী স্ত্রী কোথায় বাস করবে, যদি এমন হয়ে যায় বিবাহের পরে স্বামী স্ত্রী পিতার গৃহে বাস করে, ঠিক আছে, অর্থাৎ যদি পিতার গৃহে বাস করে, ঠিক আছে, তাহলে কি হবে, পিতার গৃহে বাস করলে সেটাকে আমরা বলবো পিতৃবাস পরিবার। ঠিক আছে, অর্থাৎ বিবাহের পরে স্বামী স্ত্রী যদি কি করে, স্বামীর পিতৃগৃহে বাস করে, তাহলে সেটা হবে পিতৃবাস। সাধারণত বাংলাদেশে এই পিতৃবাস পরিবারটি দেখা যায় বিয়ের পরে একজন স্ত্রী স্বামীর সাথে কি করে, অর্থাৎ স্বামীর পিতার পরিবারে বসবাস করতে শুরু করে, এটাই নিয়ম মূলত। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আরেক ধরনের সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা দেখা দেয়, সেটা হচ্ছে মাতৃবাস। তাহলে মাতৃবাসটা কি, মাতৃবাসটা হচ্ছে স্বামী স্ত্রীর বিবাহের পরে, ঠিক আছে, অর্থাৎ যে স্ত্রীর গৃহে বসবাস করা, অর্থাৎ স্বামী স্ত্রী বিয়ে করলো, বিয়ে করার পর তারা কি করলো, পরিবার সহ স্ত্রীর গৃহে, অর্থাৎ স্ত্রীর মাতার বাড়িতে, বাবার বাড়িতে, ঠিক আছে, বসবাস করলো, সেই ক্ষেত্রে সেটাকে কি বলবো, মাতৃবাস বলবে। ঠিক আছে, এক্ষেত্রে একটু নেগেটিভ
বিষয় আছে, সেটা নর্মালি আমাদের দেশে বলা হয় ঘর জামাই, ঠিক আছে। এক্ষেত্রে অবশ্য ঘর জামাইকে কেউ খুব বেশি ভালো করে দেখে না, এটা নিয়ে অনেক নাটক সিনেমা, অর্থাৎ এটা একটা কমেডি বিষয় হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে একজন স্বামী বিয়ে করার পরে যখন তার মাতৃগৃহে গিয়ে থাকে, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, বিষয়টাকে ভালো চোখে দেখা হয় না, কিন্তু এই ধরনের পরিবারও বাংলাদেশে রয়েছে, ঠিক আছে। আর এটাকে আসলে অত বেশি খাটো করে দেখার সুযোগ নাই, ঠিক আছে। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা বিভিন্ন কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে। অথবা এমনও হতে পারে একজন স্বামী কোনো একটা জায়গায় চাকরি করে, ঠিক আছে, পরে তার প্রয়োজনে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে হয়তো স্ত্রী মাতৃগৃহে বসবাস করতে হয়। সেটা আসলে বাংলাদেশে প্রচলিত রয়েছে, কিন্তু এটাকে খুব বেশি ভালো চোখে দেখা হয় না, ঠিক আছে। দুটা বিষয়ে আমরা জানি, একটি হচ্ছে পিতৃগৃহে বসবাস করে, এটা নর্মাল একটি ধারণা। আরেকটি হচ্ছে মাতৃগৃহে বসবাস করে, বিয়ের পরে স্ত্রীর পিতার বাড়িতে বসবাস করে, এটা একটি পরিবার ব্যবস্থা রয়েছে। আরেকটি হচ্ছে নয়াবাস, ঠিক আছে। আমি বলবো এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, নয়াবাসটা। এটা হচ্ছে নয়াবাস বর্তমানে খুব একটি পপুলার সমাজ ব্যবস্থা। এটা কি করবে না, এই পিতৃগৃহেও বসবাস করবে না, মাতৃগৃহেও বসবাস করবে না, অর্থাৎ স্বামী স্ত্রী বিয়ে করার পরে তারা একটি নতুন জায়গায় বাস করবে। নয়া মানে নতুন, আমরা জানি, ঠিক আছে। তাহলে তারা কি করবে, স্বামী এবং স্ত্রী গৃহের বাইরে গিয়ে, অর্থাৎ পিতার গৃহ এবং স্ত্রীর, অর্থাৎ কি করবে না, তারা শ্বশুর বাড়িতে থাকবে না, বাবার বাড়িতে থাকবে না, একটা ভিন্ন জায়গায় থাকবে, ঠিক আছে, নতুন জায়গায় থাকবে। তারা পৃথক একটি স্থানে তাদের পরিবার গড়ে তুলবে, ঠিক আছে। এরকম সমাজ ব্যবস্থাকে কি বলা হয়, নয়াবাস পরিবার বলা হয়। এটি বর্তমান সময়ে খুবই পপুলার এবং বাংলাদেশে, ঠিক আছে, বিশেষ করে যারা নতুন চাকরিজীবী আছে, শহরে বিভিন্ন জায়গায় চাকরি করে, চাকরির সুবাদে তারা কি করে, শহরের কোনো জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে। সেক্ষেত্রে তারা কি থাকে না, নিজের পিতার গৃহ থাকে না এবং স্ত্রীর পিতা মাতার গৃহ থাকে না, তারা ভিন্ন একটি জায়গায় নতুন করে সংসার শুরু করে। এরকম একটি সমাজ ব্যবস্থাতে হচ্ছে তোমার নয়াবাস। উদাহরণস্বরূপ আমি আমার কথাই বলতে পারি, তোমরা আবার কিছু মনে করো না। যেমন আমি আমার স্ত্রীর বাবার বাড়িতেও থাকি না, আমার বাবার বাড়িতেও থাকি না, আমি আমার চাকরির সুবাদে আমি ভিন্ন একটি জায়গায় আমার বসবাস করা শুরু করেছি। সুতরাং এটিকে কি বলা যায়, নয়াবাস পরিবার বলা যায়, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম, বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবারটা তিন ধরনের হয়ে থাকে। পিতৃবাস আমি বললাম তোমাদেরকে, পিতার গৃহে বসবাস করবে। মাতৃবাস মাতার গৃহে, অর্থাৎ স্ত্রীর পিতার গৃহে। এবং ফাইনালি নয়াবাসটা হচ্ছে পৃথক বাবা, অর্থাৎ স্বামীর পিতার গৃহ বসবাস করবে না, আবার স্ত্রীর পিতার গৃহ বসবাস করবে না, ভিন্নভাবে পৃথকভাবে তাদের পরিবার ব্যবস্থা শুরু করবে। এটি হচ্ছে নয়াবাস পরিবার, ঠিক আছে। আর পরিশেষে যদি বলি আমি, তাহলে হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার, সেটা হচ্ছে পাত্র পাত্রী নির্বাচন। দেখো এখানে আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে পাত্র পাত্রী, হ্যাঁ, পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে, পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে। এখানে দেখো পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, বহির্গোত্র, হ্যাঁ, বিবাহ ভিত্তিক পরিবার, বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। আরেকটি হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, ঠিক আছে। এখন দেখো আমি যদি প্রথমে একটু আলোচনা করি, সেটা হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের কথা বলা হয়েছে। নর্মালি আমাদের মুসলিম সমাজে, ঠিক আছে, কি হয়ে থাকে, বিভিন্ন গোত্রের মধ্যে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, কোনো রেস্ট্রিকশন নেই, ধর্মীয় অনুশাসনের দিক থেকেও এক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে হিন্দু সমাজে নর্মালি, ঠিক আছে, এখানে বিভিন্ন গোত্র বা বংশ মেইনটেইন করে কি করা হয়, বিবাহ করা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে বহির্গোত্র বলতে বলা হয়েছে, অর্থাৎ একজন পুরুষ যখন কি করে, নিজের গোত্রের বাইরে গিয়ে বিয়ে করে। তোমরা বুঝতে পারছো, বহির মানে বাইরে, ঠিক আছে। অর্থাৎ একজন পুরুষ যখন কি করে, নিজের পরিবারের বাইরে গিয়ে বিয়ে করে, তখন সেটাকে কি বলা হয়, বহির্গোত্র পরিবার বলা হয়, ঠিক আছে। আরেকটি হচ্ছে অন্তর্গোত্র পরিবার। সেক্ষেত্রে কি হচ্ছে, একজন পুরুষ কি করে, নিজের গোত্রের মধ্যেই বসবাস করে, ঠিক আছে। এখন দেখো এই যে বহির্গোত্র যে পরিবারটার কথা বলা হলো, ঠিক আছে, এই বহির্গোত্র পরিবারটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার অনুলোম এবং প্রতিলোম, ঠিক আছে। আমি যদি একটা একটু বলে দেই, ঠিক আছে, অনুলোম, আরেকটা হচ্ছে প্রতিলোম, ঠিক আছে। দেখো এখানে বিষয়টা হচ্ছে
যদি তোমরা জানো নর্মালি হিন্দু সমাজে কিন্তু বংশমর্যাদা অর্থাৎ জাত বেদের একটা বিষয় রয়েছে, ঠিক আছে। যদি এমন হয় যে একজন উঁচু শ্রেণীর একজন পুরুষের সাথে, ঠিক আছে, উঁচু শ্রেণীর একজন পুরুষ, হ্যাঁ, সে কি করলো, একটি নিচু শ্রেণীর একজন স্ত্রী অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। উঁচু শ্রেণীর একজন পুরুষ যখন একজন নিচু শ্রেণীর স্ত্রীর সাথে অর্থাৎ নিচু শ্রেণীর একজন কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটাকে কি বলে, সেটাকে বলা হয় অনুলোম পরিবার, ঠিক আছে। ঠিক যখন উল্টোটা হয়ে যায়, অর্থাৎ কি হয়ে যায়, যদি এমন হয়ে যায় যে উঁচু শ্রেণীর স্ত্রী হয়ে যায় এবং নিচু শ্রেণীর কি হয়ে যায়, পুরুষ হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় প্রতিলোম, ঠিক আছে। নর্মালি হিন্দু সমাজে বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন অর্থাৎ সামাজিক যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটাকে কিভাবে অবসান করা যায়, বৈষম্যটাকে কিভাবে বাদ দেওয়া যায়, সেই চিন্তা চেতনা থেকে মূলত এই অনুলোম এবং প্রতিলোম এই পরিবারগুলোকে ধীরে ধীরে করা হচ্ছে, যাতে করে কোনো প্রকার সামাজিক বৈষম্য না থাকে। এখন দেখো, আমি তোমাদের পরিবারের এই প্রকারভেদে আলোচনা করতে গিয়ে আমরা বেশ 6 ধরনের পরিবারের কথা বলেছি। আমি যদি প্রথম থেকে একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার আমরা বলেছি। তারপরে আমরা বলেছি কি, কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের কথা বলেছি। তারপরে আমরা বলেছি আকারের ভিত্তিতে পরিবার কেমন হয়ে থাকে, বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার বলেছি। সেই সাথে বলেছি বিবাহোত্তর বসবাসের প্রেক্ষিতে পরিবার কেমন হয়ে থাকে, এবং ফাইনালি আমরা বলেছি পাত্র পাত্রের নির্বাচনের ভিত্তিতে পরিবার কেমন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি পরিবারের প্রকারভেদগুলো জানলাম। এখান থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয় আমাদের, আর বিশেষ করে এমসিকিউর জন্য তো এটা পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এখন দেখো, আমি যদি একটু পরিবারের কার্যাবলী নিয়ে ছোট করে একটু আলোচনা করি, তোমাদের পরিবারে কি কি কাজ হয়ে থাকে কার্যাবলীগুলো একটু আলোচনা করব, একটু ভালো করে শুনবে তোমরা। পরিবারের কার্যাবলী, ঠিক আছে। আসলে একটি পরিবারে এই কার্যাবলীগুলোকে খুব অল্প পরিসরে আলোচনা করার কোনো সুযোগ নেই। একটি পরিবারে বিভিন্ন ধরনের কাজ থাকে। একটি পরিবারে শুধু বিয়ে করে পরিবার গঠন করাই কিন্তু পরিবারের শেষ কাজ নয়। সেখানে সন্তান সন্ততিদের বড় করা, তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের চিকিৎসা, স্বাস্থ্যসেবা, বিনোদনের ব্যবস্থা করা এবং আনুষঙ্গিক সব কাজই পরিবারের মধ্যে হয়ে থাকে। সুতরাং পরিবারের কার্যাবলীর যে পরিধিটা, সেটা কিন্তু ছোট নয়, সেটা অনেক একটা বিশাল পরিধি, ঠিক আছে। তো তারপরেও আলোচনার স্বার্থে একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার, আমরা যদি 1 নম্বরে বলি তাহলে বলতে পারি যে জৈবিক চাহিদা পূরণ, ঠিক আছে। দেখো, জৈবিক চাহিদা পূরণ এই বিষয়টা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে তোমাদের মানুষের কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে, অর্থাৎ মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার বিবাহের প্রয়োজন হয়, ঠিক আছে। তখন সেই সমাজ স্বীকৃতভাবে মানুষের যে জৈবিক চাহিদা রয়েছে সেটা পূরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে বিবাহ, এবং সেটা সমাজ স্বীকৃত হতে হবে। বিবাহের মাধ্যমে মানুষ জৈবিক চাহিদা পূরণ করে, এবং সেখানে কি হয়, সন্তান সন্ততি প্রজননের মাধ্যমে সন্তান সন্ততি আসে এবং একটি সুন্দর পরিবার গঠন হয়, ঠিক আছে। কোনোভাবেই, অর্থাৎ এই জৈবিক চাহিদা, বিবাহ বহির্ভূত জৈবিক চাহিদা পূরণের বিষয়টি আমাদের ইসলাম তো নয়, বরং আমাদের সমাজ ব্যবস্থা এটা সাপোর্ট করে না, ঠিক আছে। সুতরাং আমাদের কি করতে হবে, বিবাহের মাধ্যমে এই জৈবিক চাহিদা পূরণ করতে হবে। এটি সমাজের অন্যতম কার্যাবলী। সেখানে বিবাহের মাধ্যমে জৈবিক চাহিদা একটি সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে চলবে, অর্থাৎ সেখানে কি হবে, সমাজে সর্বসম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সেখানে সন্তান সন্ততি হবে, এবং কি হবে, সে পরিবারটা একটি সামাজিক ঘটনার মাধ্যমে পরিবারটি চলতে থাকবে। কিন্তু বিষয়টি হচ্ছে, প্রধান কার্যাবলীটা হচ্ছে মূলত আসলে জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে এই মানুষ কি করে, প্রথম এই পরিবারটা গঠন করে, ঠিক আছে। অর্থাৎ এখানে পরিবার প্রধান এবং অন্যতম কার্যাবলী হচ্ছে জৈবিক চাহিদা পূরণ। আমরা যদি একটু 2 নম্বরটা বলে আলোচনা করি, তাহলে দেখো, শুধু জৈবিক চাহিদা পূরণই এখানে মূল কাজ নয়। এখানে কি রয়েছে, সন্তানের ভরণ পোষণ। দেখো, এখানে কি রয়েছে, সন্তানের ভরণ পোষণ। আমি যে কথাটা বললাম একটু আগে তোমাকে, সেটা যদি একটু খেয়াল করো তাহলে তুমি দেখবে, হ্যাঁ, জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে যখন পরিবার গঠন হয়ে গেল, তখন সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে নর্মালি সন্তান সন্ততি আসবে পরিবারে, ঠিক আছে। এখন সন্তান সন্ততি আসলে তাদের কি করতে হয়, তাদের ভরণ পোষণের বিষয়টি এমনি কিন্তু আলটিমেটলি চলে আসে, ঠিক আছে। তো পরিবার কি করে, একটি সন্তানের বা একাধিক সন্তানের ভরণ পোষণের দায়িত্বটি পরিবার নেয়, ঠিক আছে। এবং এই ভরণ পোষণের দায়িত্ব পালন করতে গিয়ে একজন পরিবারের স্ত্রী অথবা স্বামী, ঠিক আছে, অথবা কর্মক্ষম যিনি ব্যক্তি থাকবেন, তিনি কি করে, সন্তানের ভরণ পোষণের প্রথম দায়িত্বটি পরিবার নেয়। পরবর্তীতে হয়তোবা সেটি একজন সন্তান যখন বড় হয়ে যায়, সে সন্তান যখন ইনকাম করে, তখন আর কি করতে হয় না, পরিবারের সেই মূল
কর্মক্ষম ব্যক্তিকে আর সেটা দেখতে হয় না, তখন সন্তান সন্ততিরাই কি করে, পরিবারটি পরিচালনা করতে পারে। কিন্তু সেক্ষেত্রে প্রথমেই পরিবারের উপর দায়িত্ব চলে আসে ভরণ পোষণের দায়িত্বটি। ঠিক আছে, এখানে দেখো আমি যদি আরেকটা লিখে দিই, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে, এটি পরিবারের অন্যতম কার্যাবলী বা পরিবারের যদি শুরু থেকে আমরা আলোচনা করি, ঠিক আছে, পরিবারের যদি আমরা একেবারে শুরু থেকে আলোচনা করি তাহলে কি হবে, প্রথম কিন্তু পরিবারের ইনকামের অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল আয়ের উৎসটা কিন্তু পরিবার থেকে শুরু হয়েছিল। কিন্তু বর্তমান মানুষ কি করে, সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়ার কারণে, শিল্প বিপ্লবের কারণে, আয়ের উৎস ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে এখন পরিবার ওই অর্থনৈতিক কর্মকাণ্ডটি পরিবার থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিন্তু মূলত এই পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডটি পরিবার থেকে শুরু হয়েছে এবং পরিবারই এক সময় আয়ের প্রধান উৎস হিসেবে, আয়ের ইনকামের প্রধান সোর্স হিসেবে পরিবারকেই চিহ্নিত করা হতো। সুতরাং এটি পরিবারের একটা অন্যতম কার্যাবলী বলা যায়। ঠিক আছে, দেখো স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যসেবা প্রদান, একজন সন্তান সন্ততি যখন অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, এই অসুস্থ সন্তানকে প্রথমে স্বাস্থ্যসেবা প্রদান করে কে, নিশ্চয় পরিবারের যিনি মা অর্থাৎ পরিবারের দায়িত্বশীল একজন ব্যক্তি কি করে, প্রথমে স্বাস্থ্যসেবা প্রদান করে। যদি অসুস্থতা একটু বেশি হয়ে যায় তাহলে হয়তো হাসপাতাল বা ক্লিনিক বা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। কিন্তু পরিবারের সন্তান সন্ততির স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে প্রথম যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে পরিবার। ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। ঠিক আছে, আমি একটু এদিক দিয়ে লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কি দেখলাম, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে পরিবারের ভূমিকাটাই সবার আগে। ঠিক আছে, এখন দেখো শিক্ষার কথা না বললেই নয়, শিক্ষার কথা যদি বলি, ঠিক আছে, তাহলে একটা 5 নাম্বার দিয়ে দিলাম। একজন সন্তানের প্রথম শিক্ষা লাভের সুযোগ হচ্ছে পরিবার থেকে, এবং ওই পরিবারের মাই হচ্ছে একজন সন্তানের প্রথম শিক্ষক। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যত কথাই বলি, একজন মায়ের মাধ্যমে প্রথম কি হয়, একজন সন্তানের হাতে খড়ি হয়, শিক্ষা হয়। অর্থাৎ আমরা যে ক খ গ এ বি সি এগুলো শিখে থাকি, ঠিক আছে, 1 2 3, এটা প্রথম কিন্তু মায়ের কাছ থেকে শিখে থাকি। অর্থাৎ মা হচ্ছে একজন সন্তানের প্রথম শিক্ষক। এটা কোনো আমরা ভুলে যাই, আমরা বড় হলে ভুলে যাই, আমরা বিভিন্ন শিক্ষকের কাছে যাই, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন আর মায়ের কথা মনে থাকে না, কিন্তু মায়ের কাছে কিন্তু প্রথম হাতে খড়ি হয়। সুতরাং শিক্ষার জন্য পরিবারের ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক বেশি এবং এটি পরিবারের অন্যতম কার্যাবলী। ঠিক আছে, দেখো বিনোদনের কথা না বললেই নয়। হ্যাঁ, প্রতিটি সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিনোদন প্রয়োজন, এবং এই বিনোদন কিন্তু পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। পরিবারে বিভিন্ন সদস্যদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে হাসি তামাশা, কথা বলা, পরিবারের টেলিভিশন দেখা, একটু সিনেমা দেখা বাইরে গিয়ে, কিন্তু সব মিলে কিন্তু মূলত এই বিনোদনটা প্রথম বাচ্চারা বিনোদনটা শিখে পরিবার থেকে, এবং এই বিনোদনের ব্যবস্থাটা করে কি পরিবার। সুতরাং এটি পরিবারের অন্যতম কার্যাবলী। আমি খুব সংক্ষেপে কথা বলে দিচ্ছি সময়ের স্বল্পতার কারণে। ঠিক আছে, ফাইনালি আমরা যদি দেখি সম্পদ ও সম্পত্তির উত্তরাধিকার, দেখো সম্পদ সংরক্ষণ ও উত্তরাধিকার সম্পদ সংরক্ষণ এবং উত্তরাধিকারের যে বিষয়টি, সম্পত্তি কিভাবে আমরা দেখেছি, সম্পত্তির উত্তরাধিকার সূত্রে সন্তানরাই কি হয়, সম্পত্তির মালিক হয়, এবং সেই ক্ষেত্রে এই সম্পদটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেই বিষয়ে শিক্ষাটা পরিবার থেকে দেওয়া হয়, এবং সেটি কি হয়, এটি পরিবারের একটি অন্যতম কার্যাবলী। এবং উত্তরাধিকার কি হবে, ঠিক আছে, একজন অর্থাৎ ইসলামের ভিত্তিতে বলো আর যে কোনো আইন, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বলা যেতে পারে, অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মধ্যে কি হারে এই সম্পত্তি বন্টন হবে, এই বিষয়গুলো কি হয়ে থাকে, পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়ে থাকে, এবং পরিবারের অন্যতম কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। দেখো আজকে আর বিশেষ কথা বাড়াবো না, এখানে বলা হয়েছিল আজকে পরিবার কাঠামো করতে গিয়ে আমরা দেখেছি, পরিবারের ধারণা নিয়েছি, পরিবারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এবং পরিবারের কার্যাবলী হিসেবে আমরা আলোচনা করেছি জৈবিক চাহিদা পূরণ, সন্তানের ভরণ পোষণ, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান, বিনোদন, সম্পত্তি সংরক্ষণ এবং উত্তরাধিকার, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো এখন দেখো এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা আজকে পরিবারের যে অংশটা সেটা আলোচনা বেশ ভালো ধারণা পেয়েছি। ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের গ্রাম এবং শহরের যে পরিবার রয়েছে, এই পরিবারের যে ভূমিকা রয়েছে সেটা তোমরা একটু বাসায় করে নিবে। ঠিক আছে, আর এটা একটু বাসায় করে নিবে। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, তোমরা এই আজকের ক্লাসটি ভালো করে দেখবে এবং পরিবারের ধারণা, পরিবারের প্রকারভেদ, পরিবারের কার্যাবলী, এই বিষয়ে যে আলোচনাগুলো করা হয়েছে সে বিষয়ে তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাবে, এবং
সামনের ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে সামাজিকীকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সত্যিকার অর্থেই তোমাদের খুব মিস করি, সামনে তোমরা কেউ নেই, ক্লাস নিতে হয়। খুব শীঘ্রই যাতে আমরা তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করতে পারি, আল্লাহর কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।